আচ্ছা, আশা করি আমার আওয়াজ শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ারও চলে আসে কথা ততক্ষণে। আচ্ছা, হ্যাঁ, চলে আসছে। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মেটালকে পিউরিফাই করতে হবে। আমরা এতক্ষণ ধরে প্রথম স্টেপে কি শিখছি? মেটালকে ক্রাশ করতে হয়, আকরিককে। সে আকরিককে ক্রাশ করার পরে তাদেরকে অ্যাকুমুলেট করতে হয়, মানে কন্ডেনসেশন করতে হয়। এরপর সে আকরিক গুলাকে আমরা হিট দিয়ে, বাতাসের উপস্থিতিতে বা বাতাসের অনুপস্থিতিতে রোস্টিং বা ক্যালসিনেশন করে থাকি। দেন আমরা সেখান থেকে কার্বন রিডাকশন আর বা ইলেকট্রোলাইসিস করে আমরা কি করি? আকরিক গুলা থেকে মেটালকে এক্সট্রাক্ট করে আনি। এবার আমাদের কাজটা হচ্ছে, এই যে মেটাল গুলো পাইলাম, এটা কিন্তু একদম কমপ্লিটলি পিওর হয় না। আমরা যেটা ইলেকট্রোলাইসিস করে পাইছিলাম, ইলেকট্রোলাইসিস করে পাইছিলাম, এদের থেকে মোটামুটি অলমোস্ট পিওর মেটালই পাওয়া যায়। তো 99.5% প্লাস পিউরিটি থাকবে এদের মধ্যে। বাট যারা কার্বন রিডাকশন করে পাওয়া গেছে, কার্বন রিডাকশন করে মানে মধ্যম সক্রিয় যারা ছিল, এদের মধ্যে আমরা 97 থেকে 98% পিওর পাইছিলাম। তো আমাদের আরেকটু বেশি পিওর দরকার। এর জন্য আমাদের কি করতে হবে? আরেকটু পিউরিফাই করার প্রসেস বের করতে হবে। তো এই পিউরিফাই প্রসেসটা আমরা এখন হচ্ছে শিখবো। তাহলে লেখো মেটাল পিউরিফিকেশন। এটা সবার জন্যই সেম, হ্যাঁ। যেগুলো যেগুলো হচ্ছে মানে মিডিয়াম রিঅ্যাক্টিভ আর হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, এদের সবার জন্য একই প্রসেস। প্রসেসটার নাম কি? আমরা এই যেখানে ইলেকট্রোলাইসিস করছিলাম, 99% পিওর পাইছিলাম, সেম ইলেকট্রোলাইসিসই করতে হবে। ইলেকট্রোলাইসিস করতে হবে। ইলেকট্রোলাইসিসের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। আমরা অ্যানোড হিসাবে ইউজ করবো হচ্ছে অবিশুদ্ধ ধাতু। আর ক্যাথোডে থাকবে হচ্ছে বিশুদ্ধ ধাতু। তার মানে অবিশুদ্ধ ধাতু কারা? যারা হচ্ছে আমরা কার্বন রিডাকশন করে পাইছিলাম, এই যে এরাই, আয়রন, কপার, তারপর আরেকটা কি শিখছিলাম, জিঙ্ক, এইগুলা। এদেরকে আমরা হচ্ছে অ্যানোড হিসাবে ডিরেক্টলি ইউজ করব। আর ক্যাথোডে থাকবে হচ্ছে এদের বিশুদ্ধ যে মেটালিক প্লেট সেটা। আর ইলেকট্রোলাইটিক কে থাকবে? লবণের যে সলিউশনটা আমরা দিই সেখানে, সলিউশন বা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট সলিউশন অফ সেম মেটাল সল্ট। মানে একই ধাতু লবণের সল্ট বানাইতে হবে। মানে যদি তুমি হচ্ছে জিঙ্ক নাও, তাহলে জিঙ্ক সালফেট এটা ইউজ করতে হবে। কপার নিলে কপার সালফেট। তার মানে তুমি যে মেটালকে এক্সট্রাক্ট করতে যাচ্ছ পিউরিফাই হিসাবে, তারই সল্টটা এখানে নিতে হবে। এই জন্য লেখা আছে সলিউশন অফ সেম মেটাল সল্ট, মানে একই মেটালের সল্ট নিতে হবে। তাহলে আমাদের ইলেকট্রোলাইসিস করা আমাদের দরকারি জিনিসগুলো পেয়ে গেছি। অ্যানোডে থাকবে হচ্ছে অবিশুদ্ধ ধাতু যেটা, ক্যাথোডে থাকবে হচ্ছে বিশুদ্ধ ধাতু, আর ইলেকট্রোলাইট হিসেবে থাকবে হচ্ছে ওই ধাতুরই লবণ। আচ্ছা, আমি কপারটা দেখাচ্ছি, বাকিগুলো সবারই সেম প্রসেস। হ্যাঁ, আমি কপারটা দেখা দিচ্ছি। কপার আমরা ব্লিস্টার কপার পাইছিলাম না? ব্লিস্টার কপার ছিল হচ্ছে 98 সরি 98 থেকে আহ সরি 97 থেকে 98% পিওর ছিল হচ্ছে ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার 98% পিওর। আমরা এই কপারটাকে কি করব? পিউরিফাই করব, যাতে আমরা 99.8% প্লাস এর বেশি পিউরিফাইটা পেয়ে থাকি আমরা। তো তার জন্য কি করতে হবে? অবশ্যই একটা বড় ট্যাঙ্কি নিতে হবে এরকম। এখানে একটা প্লেট থাকবে, এখানে একটা ইলেকট্রোড থাকবে। সেম প্রসেস, সবাই এটা জানো তোমরা। সরি, কি খাইলাম।
এটা এই বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভের সাথে লাগানো পুরাটা হচ্ছে পজিটিভ হবে, নেগেটিভের সাথে লাগানো পুরাটা হচ্ছে নেগেটিভ হবে। যেহেতু আমরা কপারকে পিউরিফাই করবো, তো কপারের সলিউশন নিতে হবে এখানে। কপারের সল্ট বলতে আমরা একটু আগে বলছি কপার সালফেট নিতে হবে। পানিতে কপার সালফেট একটা সলিউশন বানাতে হবে। তখন এই পানিতে এখন কি কি আছে? কপার সালফেটের সলিউশন। তাহলে এর মধ্যে Cu2+ আর সালফেট 2- আয়ন থাকবে। এটা তো পজিটিভের সাথে লাগানো। তাহলে এখানে আমাদের, এটা হচ্ছে কপার, যেটা হচ্ছে ইমপিওর, পুরাপুরি পিওর না কিন্তু। আর এটা হচ্ছে কপার, অলমোস্ট অনেকখানি পিওর। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আচ্ছা, কপার সালফেটের মধ্যে এখন এখানে কে কে আছে? পানির মধ্যে আছে হচ্ছে কপার 2+, আর হচ্ছে সালফেট 2- আছে। এই যে সালফেট 2-, এইটা যেহেতু নেগেটিভ চার্জের, সো এটা যাবে হচ্ছে পজিটিভ চার্জের দিকে, অ্যাট্রাক্টেড হবে। আর কপার +টা, এটা যাবে হচ্ছে নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হবে। নেগেটিভ প্লেটে অনেকগুলো ইলেকট্রন আছে, যার ফলে ক্যাথোডে কপার 2+, সেই দুইটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে তৈরি হবে হচ্ছে কপার, হয়ে এই পাত্রের গায়ে 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 গিয়ে জমা শুরু করবে, তাই তো? পরবর্তীতে আমরা এখান থেকে কেটে 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 একটু কপারটাকে আলাদা করে নিব। এটা হচ্ছে পিউরিফাইড কপার। আর অ্যানোডে কি হচ্ছে? একটু ভালো করে ভাবো, অ্যানোডিক কপারের না? এই সলিউশনে কপারের সলিড থেকে কিছু কপার ইলেকট্রন ডোনেট করে অ্যানোডে চলে আসবে, কারণ অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, মানে ইলেকট্রন ছেড়ে দেয় অ্যানোডে। অ্যানোডে কপার আছে, ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, Cu2+ হলো, যার ফলে এই অ্যানোড থেকে কপারটা কই চলে আসবে? এই সলিউশনের মধ্যে Cu2+ হিসাবে নেমে আসবে। এই Cu2+টা কি করবে? এগেইন এখানে ইলেকট্রন রিসিভ করবে, সে আবার এখানে জমা শুরু করবে। তার ফলে আলটিমেটলি অ্যানোডে যতগুলো কপার ছিল প্লাস সলিউশনে যত রকমের কপার ছিল সবগুলাই কি হবে? এই পুরা পাত্রের গায়ে লেগে যাবে না? পরবর্তীতে আমরা এই ক্যাথোডটাকে খুলে নিয়ে আসবো। ক্যাথোডটাকে যদি খুলে নিয়ে এসে দেখো, তাহলে ক্যাথোডটা দেখতে এরকম লাগবে। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি। ক্যাথোডটা যদি খুলে নিয়ে আসি, আমি যে এই অংশটা যদি খুলে নিয়ে আসি, একটা গায়ে হচ্ছে কপার লেগেছিল। পরবর্তীতে চাকু দিয়ে হোক বা যেভাবেই হোক, আমরা যদি কপারটাকে আলাদা করতে পারি, আলাদা করে করে নিয়ে আমরা একটা পাত্রে একাটে সংরক্ষণ করে রাখবো। তাহলে এখানে আছে হচ্ছে আমার পিওর কপার। তাহলে যদি আমি পুরো প্রসেসটা আরেকবার একটু বলি, কোনো কিছুকে পিউরিফাই করতে হলে আমাকে একটা ক্যাথোড আর একটা অ্যানোডের দিয়ে ইলেকট্রোলাইসিস করতে হবে। ইলেকট্রোলাইসিসে অ্যানোডটা হয় পজিটিভ, ক্যাথোডটা হয় হচ্ছে নেগেটিভ। আমরা ইলেকট্রন সরি আমরা ইলেকট্রোলাইট হিসেবে ওই যে মেটালটাকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, তারই সল্ট নিতে হবে ইলেকট্রোলাইট হিসেবে। আমরা কপার ইলেকট্রোলাইট আরে আমরা কপারকে পিউরিফাই করতে যাচ্ছিলাম, যার ফলে কপারের ইলেকট্রোলাইটটা মানে কপার সালফেট আমরা এইখানে সলিউশন নিয়ে রাখছি। তার মানে পানিতে এখন কি আছে? কপার সালফেট আছে, যেটা কপার 2+ আর হচ্ছে সালফেট- হিসাবে পানিতে আয়োনাইজড হয়ে আছে। এই আয়োনাইজড কপারের পার্টটা থেকে আমাদের ক্যাথোডে কপারটা জমা হবে। কিভাবে? আমরা জানি অ্যানোডে অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। এই যে অ্যানোডে কপার কি করতেছে? ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই যে এই এই কপারটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে Cu2+ হবে। Cu2+ কই যাবে? এই পানিতে চলে আসবে। এখন এখন পানিতে Cu2+ অনেকখানি আছে। এই Cu2+টা ক্যাথোডে নেগেটিভ না, সো ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। এই Cu2+ যেহেতু পজিটিভ, ক্যাথোড নেগেটিভ চার্জে, সো অ্যাট্রাক্টেড হয়ে এখানে কি ইলেকট্রন সে রিসিভ করবে। যখন Cu2+ দুইটা ইলেকট্রন রিসিভ করলো, মানে কি রিডাকশন হইলো ক্যাথোডে। রিডাকশন হওয়ার পরে একদম পিওর কপার হিসেবে ক্যাথোডে গায়ে জমা শুরু করবে। পরবর্তীতে এই জমে থাকা কপারটাকে আমরা আলাদা করে ইউজ করব। এইভাবে প্রাপ্ত কপারটা অলমোস্ট 99.98% পিওর হয়। আমরা এই কভারটাকে পরবর্তী ইউজ করতে পারবো। ঠিক আছে।
এটা হচ্ছে কপারের পিউরিফিকেশন। তেমনি জিঙ্কের ক্ষেত্রে করতে পারো, তাহলে জিঙ্ক সালফেট নিতে হবে, জিঙ্কের এখানে ট্যানন বসাবা, জিঙ্কের ক্যাথোড বসাবা, জিঙ্ক এত এখানে জমা হবে। সেম প্রসেস। আয়রনের ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ বা মেটালকে পিউরিফাই করতে হবে। এবার আমরা শিখবো হচ্ছে প্রিভেন্টিং করোশন, মানে ধাতুর ক্ষয় রোধ। প্রিভেন্টিং করোশন, অনেক সময় হয় যে আমরা যে মেটাল গুলোকে বাইরে ফেলে রাখছি, যখন লোহা বা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম এদেরকে বাইরে ফেলে রাখছি, বাতাসের সংস্পর্শে এসে এটা নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হওয়া বলতেছি, এটাকে বলা হচ্ছে করোশন। তো আমরা এই করোশনটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং সেফলি ইউজ করতে পারি সেটা আমরা শিখবো। তো লোহাতে দেখবা যে মরিচা পড়ে, লোহাতে মরিচা পড়ে, রাস্টিং হয়। মরিচা ইংলিশে হচ্ছে রাস্ট বা স্টেইন বলতে পারো। হ্যাঁ। তো লোহাতে যে লালচে বাদামি বা রেডিশ ব্রাউন কালারের যে মরিচাটা পড়ে, এইটা আমরা আসলে দূর করতে যাচ্ছি। মরিচার ফর্মুলাটা হচ্ছে Fe2O3 NH2। এখানে পানির পরিমাণটা ভ্যারিয়েবল। আর শুধু লোহাতেই মরিচা পড়ে না, কপারের যদি কোনো কাঁসার কাঁসা বা পিতলের যদি কোনো প্লেট তোমাদের কাছে থাকে, দেখবা যে কিছুদিন পর এটা সবুজ কালারের হয়ে যায়, বেগুনি কালারের হইতে পারে, বাদামি কালারের হইতে পারে। প্লাস অনেক সময় হয় কি, আহ সিলভারের বা মানে রূপার আর কি, রূপার কোনো চেইন পরছো পরছো বা কোনো গয়না পরছো রূপার, দেখবা যে কিছুদিন পরে ওটা একটু লালচে বা একটু সবুজ সবুজ কালার দাগ পড়ে গেছে। এই দাগটা হচ্ছে ওই সিলভারটা বাতাসে যে অক্সিজেন বা ভ্যাপার ছিল বা জলীয় বাষ্প ছিল তার সাথে রিয়াকশন করছে, রিয়াকশন করে একটা রাস্ট ফরমেশন করছে, যার ফলে সিলভারটা ক্ষয় হয়ে গেছে ওই জায়গা থেকে, সিলভারটা নাই। তো আমরা এই জিনিসটা হইতে দিব না। এই জিনিসটা রোধ করতে হলে আমাদের কিছু মেজারমেন্ট নিতে হবে। সেটা কি কি সেটা আমরা এখন শিখবো। প্রথমটা হচ্ছে রং করা, মানে কি কালারিং করা, স্প্রে করা, রং করা বা স্প্রে করা। অনেক সময় দেখবা যে কাঠ, মানে উড যেটা, সেটা ডিরেক্ট মানে ফালায় রাখলে অনেক সময় কি পোকামাকড় আসে। তারপর হচ্ছে অনেক সময় নিচ থেকে কিছু কাঠের কিছু পোকা থাকে যেগুলো হচ্ছে কাঠটাকে খেয়ে ফেলে। তো যাতে এটা না হয়, এই জন্য প্রিভেন্ট করতে হবে, আমরা কাঠকে রং করে দিই। অনেক সময় দেয়ালে, দেয়াল তো মাটির তৈরি, যার ফলে অনেক সময় হয় কি মাটি থেকে কিছু জার্ম গুলা এই দেয়ালে জমা হইতে পারে বা বৃষ্টির পানি চুয়ে চুয়ে আসতে পারে। এই জন্য আমরা কি করি, দেয়ালে একটা কোটিং করে দিই, কালার দিয়ে রং করে দিই। মেটালের উপরে অনেক সময় রং করে দেওয়া হয়, জিঙ্কের প্লেটিং করা হয়, বিভিন্ন কন্টেনারের গায়ে কালার করা থাকে। যার ফলে হয় কি, একদম পুরা মেটালটা বাতাসে এক্সপোজ হয় না। যেরকম যদি একটা কন্টেইনার হয়, এরকম বড় সড়ো একটা কন্টেইনার, এবার যদি আমি এটার উপর একটা কালারিং করে দিই, সাপোজ মনে করি আমি কালার করে দিচ্ছি, যে এরকম কালার করে দিলাম বেগুনি কালারের। এই কালারটা দেওয়ার ফলে কি হইলো, আমার যে বাতাসটা, এই বাতাসটার সংস্পর্শে কি আছে, এই কালারটা আছে না। কালারটা কিন্তু বাতাসের সাথে কোনো রিয়াকশন করে না, রিয়াকশনটা করতে পারতে হচ্ছে ভেতরের মেটালটা। এখন যেহেতু কালারটা কি বাইরে আছে না, বাইরের লেয়ারে কালারটা দেখতে পাচ্ছি আমি, তো এই কালারটার কারণে ভেতরের মেটালটা একটা প্রোটেকশন পাচ্ছে বাহিরের বাতাস থেকে, যার ফলে মেটালটা আর কোনো রিয়াক্ট করতেছে না, কোনো ক্ষয়ও হচ্ছে না। তো এটা একটা প্রসেস হইতে পারে আমাদের মেটালকে প্রিভেনশন করা করোশন থেকে। এই রং করার মতো অনেকটা কাজ, এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমরা একটু পরেই শিখবো ইলেকট্রোপ্লেটিং কিভাবে করতে হয়। ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে, প্লেটিং মানে কি, প্লেট মানে হচ্ছে কোনো কিছু একটা আস্তরণ দেওয়া, লেয়ারিং তৈরি করা, কোটিং করা। ইলেকট্রো মানে হচ্ছে কারেন্ট ইউজ করতে হবে। আমরা ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে কারেন্ট ইউজ করে আমরা কোনো কিছুর উপরে একটা আস্তরণ দিব। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি নাম্বারে কোশ্চেন আসে ইলেকট্রোপ্লেটিং। এখানে আসলে কি করা হয়, বেশি সক্রিয় ধাতুর উপর, বেশি সক্রিয় ধাতুর উপর
কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, যার ফলে হয় কি কম সক্রিয় ধাতু বাতাসের সাথে খুব একটা রিয়াকশন করতে চায় না, যার ফলে ভেতরের বেশি সক্রিয় ধাতুটা সেফ থাকতে পারে। এক্সাম্পল কি কি? এক্সাম্পল হচ্ছে গ্যালভানাইজিং। এটাকে আমরা জিঙ্ক কোটিংও বলতে পারি, মানে জিঙ্ক দিয়ে কোট করাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। টিন প্লেটিং, মানে যেখানে টিন দিয়ে কি করা হয়, কোটিং করা হয়। তাহলে গ্যালভানাইজিং এ কাকে ইউজ করা হয়? জিঙ্ক কে ইউজ করা হয়। আর টিন প্লেটিং এ আমরা টিন ইউজ করি, এসএন। কিভাবে করা হয় যদি একটু দেখো। এটা হচ্ছে আমাদের আগের মতো প্রসেসটা ইলেকট্রোলাইসিস করা হচ্ছে। এর একটা কন্টেইনার, এখানে একটা ইলেকট্রোড আছে, এখানে একটা কিছু আছে মনে করো লোহার রড আর কি, বা চামচ কিছু একটা, হ্যাঁ কেউ না একটা কিছু, চামচ চামচ কিছু একটা হবে হয়তো। আমি এই চামচের উপরে হচ্ছে কোটিং করতে যাচ্ছি কিছু একটা। কার কোটিং করব? আমি চামচের উপর মনে করো কপারের কোটিং করতে যাচ্ছি। এর একটা আয়রনের চামচ, এর উপর আমি কপারের কোটিং করব। এর জন্য আমাকে এখানে কপার নিতে হবে, কপারের রড বা দণ্ড। তাহলে আমি যার কোটিংটা করব তাকে আমার এই পাশে রাখতে হবে। একটু খেয়াল করো, আয়রন বেশি সক্রিয় হয় নাকি কপার বেশি সক্রিয় হয়? অবশ্যই আয়রন সক্রিয়। তার মানে বেশি সক্রিয় ধাতুকে আয়রন, এই আয়রনের উপরে কম সক্রিয় কপারের আমরা একটা কোটিং লাগাই দিব। এটা যদি আয়রনের চামচটা হয়, এই চামচের উপর বাইরে থেকে একটা কপারের কোটিং পড়ে থাকবে। আমরা এটা করতে যাচ্ছি আসলে। কিভাবে করবো? অবশ্যই আগের মতোই প্রসেস। এটা পজিটিভ, সো এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ। এটা আমাদের অ্যানোড। আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে কি হয়, অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, একটু আগে দেখছি অ্যানোডটা ক্ষয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে এখানে কপার দ্বন্দ্ব থেকে কপার ইলেকট্রন ছেড়ে দিবে, যার ফলে কপার দ্বন্দ্ব আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোডটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, এবং সেই কপার টু প্লাসটা এখানে জমা হবে। এটা নেগেটিভ না, সো কপার টু প্লাস কি এটার দিকে অ্যাট্রাক্টেড হবে, যার ফলে এর গায়ে গায়ে কি কপারটা জমা শুরু করবে আস্তে আস্তে, এই যে গায়ে গায়ে জমা হবে আস্তে আস্তে। তাহলে আমরা যদি রিয়াকশনটা লিখিয়ে ফেলি এই পাশে, অ্যানোডে কি হবে? কপার, এটা কিসের সলিড, ওই যে রডটা ইউজ করছে সেই রডের কপার, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, কপার টু প্লাস হবে, পানিতে চলে আসলো এখন। আর ক্যাথোডে কি হবে? ওই পানিতে যে কপারটা চলে আসলো, এই কপারটা কি করবে? দুইটা ইলেকট্রনটা আবার রিসিভ করবে নেগেটিভ প্লেট থেকে, ক্যাথোড থেকে, যার ফলে সে কি একদম কপার সলিড হিসেবে কি ওই চামচের গায়ে গায়ে কি হবে, লেগে যাবে। তারপরে চামচের উপরে একটা কোটিং পড়ে যাবে কপারের, এবং চামচটার আয়রনটা বাইরে থেকে সেফ থাকতে পারবে, যার ফলে বাতাসে আয়রনের কোনো ক্ষতি হবে না। তাহলে বেশি সক্রিয় ধাতুটা আমাদের কই থাকবে? এটা থাকবে হচ্ছে আমাদের ক্যাথোডে। আর কম সক্রিয় ধাতু কই থাকবে? আমাদের অ্যানোডে থাকবে। যে একটু আগে এখানে আমি কপারকে কম সক্রিয় অ্যানোডে রাখছিলাম, আর ক্যাথোডকে কে ছিল? আয়রন ছিল। এগুলো ব্যাখ্যা বইতে দেওয়া আছে, আমি জাস্ট একটু একটু হালকা করে বলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই যে মেটাল গুলোকে ইউজ করতেছি, আয়রন বা নিকেল, অ্যালুমিনিয়াম, এইসব জিনিসগুলো কিন্তু আমরা নষ্ট হয়ে গেলে ফালাই দিই, তাই না? তো ফালাই যখন দিচ্ছ তুমি, আয়রনের একটা চামচ যদি ফালাই দাও, আয়রনের কোনো একটা কন্টেনার যদি ফালাই দাও, ওটা কি হবে? ওটা একটা ধাতু নষ্ট হয়ে গেল না? ওটার কোনো ইউজেবিলিটি থাকলো না। কিন্তু সে কিন্তু এখনো মেটালই আছে, আয়রন আয়রনই আছে কিন্তু, হ্যাঁ। তার মানে এখনো ওইটার মধ্যে এখনো আয়রনটা আমাদের ভ্যালুয়েবল একটা আয়রন পার্ট আমাদের ওখানে আছে, তো আমরা ওই আয়রনটাকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি আবার ওখান থেকে। তার মানে রিসাইকেল করবো, আমি ফেলে দেওয়া জিনিসটাকে রিসাইকেল করবো, ট্র্যাশ মেটালকে রিসাইকেল করা যায়। ট্র্যাশ মেটাল রিসাইক্লিং। ইউএসএ তে বা ইউরোপে অনেক সময় কপার, অ্যালুমিনিয়াম এগুলোকে রিসাইকেল করে ইউজ করা হয়। বিশেষ করে ইউরোপে 60% অ্যালুমিনিয়ামটা হচ্ছে রিসাইকেলেবল। ইউরোপে দেখবা যে 60% অ্যালুমিনিয়াম ওরা রিসাইকেল করে ইউজ করে। তেমনি ইউএসএ, ইউকে এগুলোতে দেখবা যে
20% প্লাস, অলমোস্ট 21%-এর মতো কপারটা হচ্ছে রিসাইকেল করে ইউজ করে ওরা। তার মানে মেটালটাকে অনেক সময় আমরা রিসাইকেল করতে চাই বা করা হয়, যার ফলে হয় কি আমাদের যে লিমিটেড রিসোর্স এটা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। রিসোর্স লিমিটেড কেন বলা হচ্ছে? মনে করো পৃথিবীতে আমরা তো পড়ছি যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি কখনো তৈরি হয় না বা নষ্ট হয় না, এটা জাস্ট কি হয়, রূপান্তর হয়। তেমনি প্রকৃতিতে যতটুকু আয়রন ছিল আগে থেকে এখনো ঠিক ততটুকু আয়রনই আছে। তো আমি যদি একটা আয়রনকে ফেলে দিই, ইউজ না করতে পারি, তাহলে ওটা কিন্তু আমার লিমিটেড রিসোর্সে লস হবে। কিন্তু ফেলে দিচ্ছ তুমি একটা কিছু, তো কিন্তু আবার তার মধ্যে কিন্তু এখন আয়রন আছে ওই জায়গাতে। তো আমরা কি করব, ওই জায়গাটা থেকে ফেলে দেওয়া ট্র্যাশ থেকে আয়রনটাকে আলাদা করে নিয়ে আবার ইউজ করতে পারি। এটাকে বলছে রিসাইক্লিং অফ মেটালস। এটা করা যায়, ভবিষ্যতে গিয়ে শিখবা। আমি একটু আগে, অনেক আগে বলে আসছি, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। এখানে জাস্ট তোমরা একটা কি বলে ধারণা পাচ্ছ যে এটা এটা করা যাবে, এভাবে এভাবে করতে হয়। বাট সব প্রসেস কিন্তু এতটা ইজি আর না। হ্যাঁ, এই যে যে কি বলে প্লেটিংটা শিখলা না, এটা এতটা ইজি বা এতটা সস্তা না। এটা অনেক কষ্ট সাপেক্ষ, খরচ আছে এটার। আচ্ছা, আমাদের ফাইনাল ভিডিওতে থাকবে হচ্ছে সালফার এক্সট্রাকশন, মানে একটা নন মেটাল এক্সট্রাকশন করবো আমরা। এতক্ষণ তো মেটাল এক্সট্রাকশন করছি, ধাতু নিষ্কাশন করছি আমরা, অধাতু নিষ্কাশনও পড়বো সালফারেরটা নেক্সট ভিডিওতে।